প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনাকালীন এই পরিস্থিতিতে আমরা সবাই আসলে ঘরবন্দি। যদিও কিছু লোকজন বাহিরে বের হচ্ছেন জীবন এবং জীবিকার খোঁজে, তথাপি অনেক রেস্ট্রিকশন মেনেই তাদেরকে সেই জীবন এবং জীবিকার সন্ধানে বের হতে হচ্ছে। কিন্তু আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন অবস্থার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। সো বন্ধ থাকার কারণে তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া বা চালিয়ে নেওয়া সত্যি কষ্টকর। কারণ তোমরা শিক্ষকদের সামনে থেকে কোনো একটা জিনিস আগে যেমন ভালোভাবে বোঝার চেষ্টা করতে এবং বুঝতে পারতে, কিন্তু এখন শিক্ষক তোমার সামনে নেই। সো সেই জিনিসটা তুমি ভালোভাবে বুঝতে পারতেছ না। সো এই শিক্ষক সামনে না থাকার কারণে আমাদের বুঝতে খুবই সমস্যা হচ্ছে। এই সমস্যার সমাধান করার জন্য আমি তোমাদের জন্য অনলাইনে তোমাদের বিষয়ভিত্তিক চ্যাপ্টার অনুযায়ী লেকচার রেডি করেছি। সেই লেকচারগুলো তোমাদের মাঝে আমি একের পর এক ডেলিভারি করব। এখন তোমরা এখানে বলতে পারো যে আমি আসলে কাদের জন্য এই ভিডিওগুলা রেডি করেছি। এই ভিডিওগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রাম, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অর ফিন্যান্স সাবজেক্টের ছাত্রছাত্রীদের জন্য তাদের তৃতীয় বর্ষে, দ্বিতীয় বর্ষ বা প্রথম বর্ষ অথবা চতুর্থ বর্ষের ফিন্যান্সের সাবজেক্ট হিসাবে আমার এই ক্লাসগুলা তোমাদের জন্য তৈরি করা। অর্থাৎ আমি আজকে তোমাদের জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সের ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের জন্য ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আছি আমি, মোহাম্মদ হাফিজ আল আসাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মিরপুর কলেজ, ঢাকা, আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। এটা অনার্স থার্ড ইয়ারের ছেলে মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রত্যেক বছরে তোমার এখান থেকে অঙ্ক আসে। সো এই চ্যাপ্টারটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। এবং আমি তোমাদেরকে যে ভিডিওটা তোমাদের জন্য সার্ভ করব, এই ভিডিওর মধ্যে আমি ধীরে ধীরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে একটা অঙ্ক তোমার পরীক্ষায় আসলে তুমি আনসার করতে পারবে। এই চ্যাপ্টারটা আমি 3টা লেকচার বা 4টা লেকচারে তোমাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করি তোমরা আমার ভিডিওগুলা সব দেখবে। ভিডিও দেখার পরে তোমার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আসো আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা আমরা বলেছিলাম ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি নিয়ে আমরা আলোচনা করব। সো ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি বলতে আমরা কি বুঝি? ফার্স্ট ওয়ান আমাদেরকে এটা জানতে হবে যে হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার। এখন ক্যাপিটাল স্ট্রাকচার is a particular combination of debt and equity used by a company to finance its overall operations and growth. Debt comes in the forms of bonds, issue or loans, while equity may comes in the forms of common stock, preferred stock or retained earnings. তাহলে এখানে আমরা যে সংজ্ঞাটা বুঝলাম, এই সংজ্ঞা থেকে তাহলে আমরা আসলে কি বুঝলাম যে ক্যাপিটাল স্ট্রাকচারটা কি? আসলে ক্যাপিটাল স্ট্রাকচার যেমন একটা কোম্পানির টোটাল মূলধনের মধ্যে
চার ধরনের মূলধন বা চার ধরনের মূলধনের এলিমেন্টস বিদ্যমান থাকে। সেগুলো হচ্ছে কি তোমার ডেট, ইকুইটি, প্রেফার্ড স্টক এবং রিটেন আর্নিংস। তাহলে এই ডেট, ইকুইটির, প্রেফার্ড স্টক বা রিটেন আর্নিংস এদের কম্বিনেশনে একটা প্রতিষ্ঠানের টোটাল মূলধন গঠিত হয়, আর সেটাই হচ্ছে তার ক্যাপিটাল স্ট্রাকচার। এখন এখানে আমরা থার্ড ইয়ারের যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, এখানে ক্যাপিটাল স্ট্রাকচারের এলিমেন্টসকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা বলা হচ্ছে ডেট আর একটা হচ্ছে ইকুইটি। এখন এই ডেটটা সরাসরি আসবে কোথায় থেকে? বন্ড ইস্যু অথবা লোনের মাধ্যমে। ডেট মানে কি? ঋণ। আর ইকুইটি যেটা, এটা আসে কোথায় থেকে? এটা কমন স্টক ইস্যু অথবা প্রেফার্ড স্টক ইস্যু অথবা কোম্পানির যে রিটেন আর্নিংস বা সংরক্ষিত মুনাফা থাকবে সেখান থেকে ইকুইটি ক্যাপিটালটা আসবে। সো কোম্পানির প্রথম কাজ হচ্ছে এই ডেট এবং ইকুইটির কম্বিনেশন এমনভাবে সেট করা যাতে তার প্রতিষ্ঠানের ভ্যালু অফ ফার্মটা সর্বোচ্চ হয় এবং কস্টটা সর্বনিম্ন হয়। তাহলে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার সম্পর্কে বুঝলাম যে কোম্পানি যেভাবে তার অর্থ সংগ্রহ করুক না কেন সেটার কম্বিনেশন হবে ডেট এবং ইকুইটির কম্বিনেশন মিলে, এবং এটাকে এমনভাবে সে ইউটিলাইজ করবে যাতে তার ফার্মের ভ্যালু অফ ফার্মটা সর্বোচ্চ হয় এবং ওভারঅল কস্ট যেটা সেটা সর্বনিম্নে হয়। তাহলে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার এটা বুঝলাম। এরপরে আসো ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। এখানে চার ধরনের থিওরি আমরা আলোচনা করি। ক্যাপিটাল স্ট্রাকচার থিওরির ভিতরে আমরা চার ধরনের থিওরি আলোচনা করি। থিওরিগুলো হচ্ছে নেট ইনকাম অ্যাপ্রোচ, সংক্ষেপে বলা হয় এনআই অ্যাপ্রোচ। দুই, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, বা এটাকে অপারেটিং ইনকাম অ্যাপ্রোচও বলা হয়। 3 নাম্বার হচ্ছে তোমার ট্রেডিশনাল অ্যাপ্রোচ। 4 নাম্বার মডিগিলানি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারে তোমার থিওরি কয়টা? 4টা। একটা হচ্ছে নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং মডিগিলানি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ। সো এখন এই যে এখানে 4টা তথ্য আমাদেরকে বলা হলো যে 4 জন ব্যক্তি 4 ভাবে তোমার তথ্য প্রদান করছেন। এখন এই তথ্যগুলো আমরা যখন একসাথে আলোচনা করতে যাব, অর্থাৎ এই ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি আলোচনা করতে যাব, তখন আমাদের কিছু অ্যাজাম্পশন বিদ্যমান থাকে। তাহলে অ্যাজাম্পশনস অফ ক্যাপিটাল স্ট্রাকচারগুলো কি কি? আমরা ফার্স্ট ওয়ান এখানে আলোচনা করি যে ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি ইউজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস টু সিম্পলিফাই ফর ইউ। তাহলে ফার্স্ট অ্যাজাম্পশন, the firm uses only two sources of fund, debt and equity। যেটা আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে আমাদের এখানে সোর্স কয়টা? দুইটা, একটা হচ্ছে ডেট আর একটা ইকুইটি। ডেট আসবে কোথায় থেকে? এটা বন্ড ইস্যু বা লোন থেকে। আর ইকুইটি এটা প্রেফার্ড স্টক বা কমন স্টক অথবা রিটেন আর্নিংস, এদের কম্বিনেশনে ইকুইটিটা হবে। তাহলে আমরা সোর্স এখানে পাবো দুইটা, এটা ধরতে হবে, এটা তার একটা অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে এখানে ট্যাক্সটাকে তোমার ইগনোর করা হবে। দ্য ইফেক্ট অফ ট্যাক্স আর ইগনোরড, যে ট্যাক্সের ইফেক্টটা এখানে ইগনোরড হবে। দেন দেয়ার ইজ নো চেঞ্জেস ইন ইনভেস্টমেন্ট ডিসিশন অর ইন দ্য ফার্মস টোটাল অ্যাসেটস, যে ইনভেস্টমেন্ট ডিসিশনের মধ্যে কোনো পরিবর্তন হবে না, এবং অথবা আমরা বলতে পারি যে তার টোটাল অ্যাসেটস ভ্যালুর উপর কোনো পরিবর্তন হবে না, এটা আরেকটা অ্যাজাম্পশন। দেন নো ইনকাম ইজ রিটেন্ড, অর্থাৎ তোমার যতটুকু আর্ন করবা তার পুরোটাই শেয়ার হোল্ডারদের মাঝে ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট করা হবে, অর্থাৎ কোনো প্রকার রিটেন আর্নিংস বা সংরক্ষিত হিসেবে রাখা যাবে না। এরপরের অ্যাজাম্পশন, বিজনেস রিস্ক ইজ আনএফেক্টেড বাই দ্য ফাইন্যান্সিং মিক্সড। এই যে আমরা ডেট ইকুইটির যে মিক্সটা দেখাবো এটার মধ্যে বিজনেস রিস্কের কোনো প্রভাব পড়বে না। আমি যেভাবে তোমার ডেট ইকুইটির মিক্সটা দিই না কেন, এতে আমাদের বিজনেস রিস্কের কোনো প্রভাব এখানে পড়বে না। তাহলে আমরা এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করেই মূলত ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিটা আলোচনা করি। এখন আসো আজকে আমরা ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেট ইনকাম অ্যাপ্রোচ। আমরা এটা নিয়েই আলোচনা করব। তাহলে আসো নেট ইনকাম অ্যাপ্রোচটা কি? যে অ্যাকর্ডিং টু নেট ইনকাম অ্যাপ্রোচ,
the firm can minimize the weighted average cost of capital and increase the value of the firm as well as the market price of equity shares by using debt financing to the maximum possible extent. The theory proposed that a company can increase its value and decrease the overall cost of capital by increasing the proportions of debt in its capital structure. তাহলে এখানে আমরা কি বুঝলাম যে নেট ইনকাম অ্যাপ্রোচের মধ্যে তোমার খরচ কম হবে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা কম হবে, কিন্তু ভ্যালু অফ ফার্মটা এটা বেশি হবে। কিভাবে? সেটা হচ্ছে তোমার ডেট ইকুইটির মিক্স, যে পসিবল মিক্সের কারণে, অর্থাৎ আমি এমনভাবে আমার ডেট এবং ইকুইটিগুলো এমন কম্বিনেশনে তোমার সেট করব যাতে আমার খরচটা কম আসে এবং ভ্যালু অফ ফার্মটা বেশি আসে। এটা তোমার এই নেট ইনকাম অ্যাপ্রোচে এটা শো হবে। এখন এই অ্যাপ্রোচটা, নেট ইনকাম অ্যাপ্রোচটা কে প্রদান করেছেন? এই অ্যাপ্রোচটা প্রদান করেন তোমার ডুরান্ট ডেভিড। তিনি 1959-এ এই অ্যাপ্রোচটা প্রদান করেন। তাহলে নেট ইনকাম অ্যাপ্রোচে আমরা আসলে সর্বশেষ কি নির্ণয় করব? নেট ইনকাম অ্যাপ্রোচে আমরা সর্বশেষ কেও মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, বা এটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা সর্বশেষ কেও বা ডব্লিউএসিসি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা বের করি। এখন আমরা এই নেট ইনকাম অ্যাপ্রোচের কিছু অ্যাজাম্পশন এখানে বিদ্যমান, আমরা সেই অ্যাজাম্পশনগুলো সম্পর্কে জানব। কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে এই এনআই অ্যাপ্রোচটা তোমার মেনটেন করা হয় বা এনআই অ্যাপ্রোচের অঙ্কগুলা কমপ্লিট করা হয়। তাহলে এখানকার ফার্স্ট অ্যাজাম্পশন যেটা, দ্য কস্ট অফ ডেট ইজ লেস দ্যান দ্য কস্ট অফ ইকুইটি। দ্য কস্ট অফ ডেট ইজ লেস দ্যান দ্য কস্ট অফ ইকুইটি। ইকুইটির তুলনায় ডেপ্টের খরচটা কম হবে, ইকুইটির তুলনায় ডেপ্টের খরচটা কম হবে, এটা একটা অ্যাজাম্পশন। দেয়ার ইজ নো কর্পোরেট ট্যাক্স, এক্ষেত্রে কোনো কর্পোরেট ট্যাক্স থাকবে না। দ্য ডেপ্ট ক্যাপিটালাইজেশন রেট অ্যান্ড দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট রিমেইন কনস্ট্যান্ট, এই দুইটা সেম থাকবে। যে তোমার কেডি এবং কে তুমি যেই মাত্রায় ঋণ পরিবর্তন করো না কেন বা ডেপ্ট অর ইকুইটি তুমি যেই মাত্রায় পরিবর্তন করো না কেন, তোমার কেডি কস্ট অফ ডেপ্ট অ্যান্ড কস্ট অফ ইকুইটি কেই এটা কনস্ট্যান্ট হবে, অপরিবর্তিত। The proportion of debt does not affect the risk perception of the investor. The investor কোনো ঝুঁকি এক্ষেত্রে পড়বে না। তোমার ডেপ্টের মাত্রা তুমি যেইভাবে বাড়াও না কেন, ইনভেস্টরদের কোনো সমস্যা হবে না। ইনভেস্টর আর অনলি কনসার্ন উইথ দেয়ার ডিজায়ার রিটার্ন, তারা শুধুমাত্র তাদের নিজস্ব রিটার্নের উপরে কনস্ট্যান্ট থাকবে, কনসার্ন থাকবে। দেন the cost of debt remain constant at any level of debt, তুমি যেই মাত্রায় ঋণ ইউজ করো না কেন তোমার কস্ট অফ ডেট এটার কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তিত থাকবে। and dividend payout ratio is 100%, এবং 100% ডিভিডেন্ড পে করা হবে, তার মানে কি কোনো রিটেন আর্নিংস রাখা হবে না। তাহলে এই অ্যাজাম্পশনগুলোর উপর ভিত্তি করে আমরা মূলত এই এনআই অ্যাপ্রোচটা করব। এখন এই এনআই অ্যাপ্রোচ করতে গেলে আমাদেরকে ফার্স্ট ওয়ান ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ডব্লিউএসিসি, এটাকে আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও বলি। এটার জন্য একটা ডামি চার্ট আমাদেরকে জানতে হবে, একটা ডামি চার্ট। এখন আমি সেই ডামি চার্টটা তোমাদের সামনে উপস্থাপন করলাম যে পার্টিকুলারস এন্ড টাকা, এখানে ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স লিখলাম, লেস ইন্টারেস্ট অন ডেপ্ট ক্যাপিটাল। প্রশ্নে সরাসরি তোমার ইন্টারেস্ট দেওয়া থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে ডেপ্টের অ্যামাউন্ট দেওয়া থাকবে আর পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট এটা দেওয়া থাকবে। তখন আমরা ডেপ্টের উপর পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করব। দেন নেট ইনকাম, সো ইবিআইটি লেস ইন্টারেস্ট বাদ দিলে আমরা পাবো নেট ইনকাম। এরপর আমরা এটাকে ক্লোজ করব। এখন আসো কস্ট অফ ইকুইটি, এটা প্রশ্নে পার্সেন্টেজ ফর্ম বা ডেসিমেল ফর্ম যে ফরম্যাটেই দেওয়া থাকুক না কেন আমরা এখানে শো করব ডেসিমেল ফরম্যাটে, কারণ যে কোনো পার্সেন্টেজ ফরম্যাটের সাথে 100 দ্বারা গুণ করা হয়। সো
100 দ্বারা গুণ করে এটাকে পার্সেন্টেজ ফরম্যাট উপস্থাপন করা হয়, তাই আমরা সেই পার্সেন্টেজটাকে এখানে ইউজ করব না। এই কারণে আমরা কেইটাকে ইন ডেসিমেল ফরম্যাটে লিখব। এখন যদি পার্সেন্টেজ ফরম্যাট দেওয়া থাকে, এটাকে তুমি ডেসিমেল ফরম্যাট কিভাবে কনভার্ট করবে? তুমি তাকে 100 দ্বারা ভাগ করে ডেসিমেল ফরম্যাটে কনভার্ট করবে। সো আমরা লিখলাম, লিখে এটা ক্লোজ করলাম। এখন আসো মার্কেট ভ্যালু অফ শেয়ার। মার্কেট ভ্যালু অফ শেয়ার সংক্ষেপে আমরা এস দ্বারা প্রকাশ করি, বা এখানে মার্কেট ভ্যালু অফ ইকুইটি আমরা এটাও বলতে পারি। তাহলে আসো এটা সূত্র নেট ইনকাম ডিভাইডেড বাই কেই। এখন এই নেট ইনকাম ইবিএটি মাইনাস ইন্টারেস্ট বাদ দিলে তোমার নেট ইনকাম পাওয়া যাচ্ছে। সো নেট ইনকামকে কেই দ্বারা ভাগ করলে তুমি যেটা পাবা সেটাকে বলা হবে মার্কেট ভ্যালু অফ শেয়ার। দেন তার সাথে মার্কেট ভ্যালু অফ ডেট এটা তুমি অ্যাড করবে। এখন মার্কেট ভ্যালু অফ ডেট এটাকে বি দ্বারা প্রকাশ করতে পারি, আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। সো বি মানে বরড ফান্ড, ডি মানে ডেট, তুমি যেটাই লিখো নো প্রবলেম। এখন এই ডিটা তুমি আসলে কোথায় পাবে? প্রশ্নে সরাসরি ডেপ্টের অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে, আদারওয়াইজ তোমাকে বের করে নিতে হবে যে ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই কেডি, কস্ট অফ ডেট, ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই কেডি। সো বের করে আমরা এখানে বসাবো, বসানোর পরে এস প্লাস বি এই দুটা যোগ করলে আমরা ভ্যালু অফ ফার্ম এটা পাবো ভি। সো ভ্যালু অফ ফার্ম আমরা এটা পেয়ে গেলাম। এখন আসো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা কেও অথবা ডব্লিউএসিসি এটা বলে থাকি। আর এটা সূত্র কি তোমার? ইবিআইটি ভাগ ভি ইন্টু 100, ইবিআইটি ভাগ ভি ইন্টু 100, অর্থাৎ ইবিআইটি প্রশ্নের উপরে আছে, ভাগ ভি ভ্যালু অফ ফার্ম আমরা এখানে ডিটারমিন করলাম, ইন্টু 100। আমরা এই ডামি ফরম্যাট যেটা দেওয়া আছে এটা দিয়েও করতে পারি, অথবা আমরা ভি এবং কেও এই দুটাকে আলাদা আলাদা সূত্র প্রয়োগ করেও করতে পারি। যেমন সূত্র প্রয়োগ বলতে কি, আমি মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা আলাদাভাবে বের করব, নেট ইনকাম বাই কেই। এখন নেট ইনকাম তুমি কিভাবে বের করবা? তুমি লিখবে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, সো পাওয়া গেল নেট ইনকাম ডিভাইডেড বাই কেই। হয়ে গেল আমার এস বের হয়ে যাওয়া। দেন মার্কেট ভ্যালু অফ ডেট এটা হচ্ছে ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই কেডি, তাতে আমার মার্কেট ভ্যালু অফ ডেট বের হবে। এরপরে ভ্যালু অফ ফার্ম, তুমি এখন মার্কেট ভ্যালু অফ শেয়ার অ্যান্ড মার্কেট ভ্যালু অফ ডেট দুটা যোগ করলে মার্কেট ভ্যালু অফ ফার্ম এটা পেয়ে যাবা। এরপরে তুমি কেও এটা বের করবা, ইবিআইটি ভাগ ভ্যালু অফ ফার্ম ইন্টু 100 করলে তুমি কেও এটা পাবে। তাহলে আশা করি আমরা ডামি ফরম্যাটটা বুঝতে পেরেছি। এখন আসো একটা আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েই তোমাদের এই অঙ্কটা আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এখানে তোমাদের জন্য উপস্থাপন করলাম। এখানে বলা হলো এ কোম্পানি এক্সপেক্টস এ নেট ইনকাম অফ টাকা 80,000, ইট হ্যাজ টাকা 2 লাখ, এটা হলো ডেট, 8% ডিবেঞ্চার, এই 8% হচ্ছে সুদের হার, দ্যাট মিনস কেডি। তাহলে 8% কেডিতে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করা হলো। আর কোম্পানির নেট ইনকাম এটা হচ্ছে কত? এটা হলো 80,000 টাকা। Expect the net income 80,000 and the equity capitalization rates of the company is 10%. Calculate the value of the firm and overall capitalization rate according to the NIFOs. Ignore tax. So আমাদের এখানে যে expects a net income, so এটা হচ্ছে EBIT। এখন আমরা এটার যদি ক্যালকুলেশনটা করতে যাই তাহলে আমরা পাবো যে আমাদেরকে বলা হলো এখান থেকে কি করতে হবে? ক্যালকুলেট ভ্যালু অফ ফার্ম অ্যান্ড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট মানে কেও, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও অ্যাকর্ডিং টু NIFOs। সো আমরা লিখলাম ইভিআইটি 80,000 লেস ইন্টারেস্ট, এটা হলো 2 লাখ টাকার উপরে 8% কেডি, তাতে আমাদের 16,000 16,000। সো নেট ইনকাম এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 64,000। তাহলে এখন আসো কস্ট অফ ইকুইটি কেই, এটা প্রশ্নে দেওয়া আছে 10%। এখন এটাকে ডেসিমাল ফরম্যাটে লিখলে 0.10। সো মার্কেট ভ্যালু অফ শেয়ার এখন আমরা বাইর করব যে নেট ইনকাম 66,000 ডিভাইডেড বাই কেই কস্ট অফ ইকুইটি 0.10। সো আমাদের 6,40,000 মার্কেট ভ্যালু অফ শেয়ার।
দেন এই মার্কেট ভ্যালু অফ ডেট প্রশ্নে দেওয়া আছে 2 লাখ। সো আমাদের ভ্যালু অফ ফার্ম এটা বের হলো 8,40,000। এখন এই ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা হচ্ছে 80,000। দ্যাট মিনস ইবিআইটি বা অপারেটিং ইনকাম, এক্সপেক্টেড নেট ইনকাম। এক্সপেক্টেড নেট ইনকাম এটাকে আমরা ইবিআইটি বলি, এক্সপেক্টেড নেট ইনকামকে ইভিআইটি বলি। সো 80,000 ডিভাইডেড বাই ভ্যালু অফ ফার্ম 8,40,000 ইন্টু 100, সো 9.52%। তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্টসের ফাংশনটা আমরা বুঝতে পারলাম। এখন আসো আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট যেটা ছিল, এখানে বলা হচ্ছে ইফ দ্য ডিভেঞ্চার ডেট ইজ ইনক্রিজ টু টাকা 3 লাখ। আগে ছিল এটা কত? 2 লাখ। এখন সেটা বৃদ্ধি পেয়ে তারা বলছে এটা কত হলো? 3 লাখ। তো বলছে হোয়াট শেল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম অ্যান্ড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, মানে কেওটা তোমার কত, ভি কত এবং কেওটা কত। এখন এখানে দেখো, এখানে ঋণ ছিল তোমার 2 লাখ আর এখানে হলো 3 লাখ, তাহলে পরিবর্তনটা কোথায়? মাত্র 2 লাখের পরিবর্তে 3 লাখ টাকা ফাংশনে, বাকি সকল ইনফরমেশনে সেম। 8% হচ্ছে কেডি। সো 3 লাখ টাকার উপরে 8% সুদ দিতে হবে, 3,24,000। তাহলে আমাদের এই এক্সপেক্টস যেটা এক্সপেক্টেড নেট ইনকাম যেটা 80,000, দ্যাট মিনস ইভিআইটি লেস ইন্টারেস্ট ইকুয়াল টু আমরা পাবো নেট ইনকাম। সো নেট ইনকামকে এই কে 10% ডেসিমাল ফরম্যাটে লিখবো 0.10। এরপর এটাকে ভাগ করলে আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ার পাবো, তার সাথে মার্কেট ভ্যালু অফ ডেট 3 লাখ যোগ করব, করে তোমার ভ্যালু অফ ফার্ম এটা পাবো। সো তারপরে আমরা কেও ডিটারমিন করব। তাহলে এখন আসো আমরা যদি অঙ্কটার ক্ষেত্রে সলভ করি আমাদের কি আসে। দেখো আমরা এখানে প্রশ্নটা লিখলাম। সো এখন আমরা টেবিলটা অ্যাপ্লাই করি যে ইভিআইটি 80,000 লেস ইন্টারেস্ট 3 লাখ ইন্টু 8% সমান 24,000। দেন নেট ইনকাম 56,000। সো কস্ট অফ ইকুইটি 10% 0.10 এবং মার্কেট ভ্যালু অফ শেয়ার। সো নেট ইনকাম বাই কেই, তাতে আমাদের 5,60,000, তার সাথে মার্কেট ভ্যালু অফ ডেট 3 লাখ। সো টোটাল 8,60,000 এটা আসলো। সো এখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল 80,000 ডিভাইডেড বাই 8,60,000 ইন্টু 100, ক্যালকুলেশন করলে 9.30% এটা আসবে। এখন এখানে দেখো ঋণের মাত্রা আমরা যতই বাড়াই আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা কমবে। ঋণের মাত্রা বাড়ালে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা কমে যাবে। ওকে, তাহলে ভ্যালু অফ ফার্ম আমরা এই এনআই অ্যাপ্রোচের মধ্যে মূলত যে জিনিসটা ডিটারমিন করি সেটা হচ্ছে ভ্যালু অফ ফার্ম অ্যান্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো তাহলে আমরা এনআই অ্যাপ্রোচের যে অঙ্কগুলো আছে সেটা আশা করি এখন করতে পারবো। এনআই অ্যাপ্রোচের অঙ্কগুলো আমরা আশা করি করতে পারবো। তো আজকে আমরা এনআই অ্যাপ্রোচের এই ফাংশনটা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আগামী ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেখানে এনওআই অ্যাপ্রোচ এবং আদার যে দুইটা অ্যাপ্রোচ ট্রেডিশনাল অ্যান্ড এমএম অ্যাপ্রোচ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই জিনিসগুলো তোমরা দেখবে, আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিবে, পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের জন্য সুবিধা হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।